আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম ক্লাসে 10টা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি 7টা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। যারা প্রথম পার্টটা দেখোনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রথম পার্টটা দেখে নেবে। তো চলো আমরা কোনোরূপ কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসে আমাদের 11 নম্বর রুল যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ওয়াইলের নিয়ম। তো আমরা একটু দেখি। আমরা বলেছিলাম যে আমরা প্রথমে অর্থ শিখবো, এরপরে আমরা গ্রামারটা শিখবো, কারণ কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স কমপ্লিট করতে গেলে আমাদের অবশ্যই অর্থটা বুঝতে হবে, অর্থ বুঝে এরপর সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে অর্থটা বুঝি। এখানে অর্থ কি দেওয়া আছে? ওয়াইল এর অর্থ হচ্ছে একটা কাজ চলার সময় আর একটা কাজ ঘটে, এরকম অর্থ দিবে। যেমন আমি তোমাদের যদি উদাহরণ দিই, ধরো হচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটছি, তো রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আমার কোনো বন্ধুকে দেখলাম। তো আমি বললাম যে রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আমার বন্ধুকে দেখলাম। তো দেখো রাস্তা দিয়ে হাঁটছি, তো এই কাজটা চলতেছে, আমার এই হাঁটার কাজটা কি চলতেছে, এই হাঁটার কাজ চলার সময় আরেকটা কাজ ঘটলো। সেটা কি? আমি আমার বন্ধুকে দেখলাম। তো একটা কাজ চলার সময় এরকম আরেকটা কাজ ঘটে, এরকমটা অর্থ দেয় ওয়াইল। আরেকটা যদি উদাহরণ দিই, ধরো আমি বললাম যে পড়ার সময় আমার আম্মু আমাকে ডাকলো। তার মানে কি আমি পড়তেছি, এই কাজটা চলতেছে, আমার পড়ার সময় মানে কি আমি পড়তেছি, এই অবস্থায় আরেকটা কাজ ঘটলো। সেটা কি? আমার আম্মু আমাকে ডাকলো। সো ওয়াইল হচ্ছে এরকম অর্থ দেয় যে একটা কাজ চলার সময় আরেকটা কাজ ঘটে। এখন গ্রামারটা কি? যদি আমাদের ওয়াইল থেকে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আসে, তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করব? দেখো দুই ভাবে কমপ্লিট করা যায়। একটা হচ্ছে ওয়াইলের পরে ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে করা যায়, বুঝতে পারছো? আরেকটা হচ্ছে তোমার ওয়াইলের পরে তোমার যদি সাবজেক্ট দেওয়া থাকে, যেমন এই বাক্যে তুমি দেখো উই স আ স্নেক ওয়াইল উই, এই দেখো এখানে ওয়াইলের পরে তোমার কিন্তু উই দেওয়া আছে। যদি এরকম সাবজেক্ট দেওয়া থাকে ওয়াইল এর পরে যদি তোমার এরকম ডিরেক্ট সাবজেক্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার এখানে কন্টিনিউয়াস টেন্স করতে হবে। কন্টিনিউয়াস টেন্স বলতে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করা লাগতে পারে, অথবা এটা হচ্ছে তোমার ফাস্ট কন্টিনিউয়াস করা লাগতে পারে অর্থ অনুযায়ী। যদি অর্থ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো যদি অর্থ হয়, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও করব। যদি আমাদের পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ হচ্ছে অতীতকালে চলছিল কাজটা, এরকম অর্থ দেয়, তাহলে আমরা সেখানে পাস্ট কন্টিনিউয়াস করব। ঠিক আছে? তাহলে দেখো যদি আমাদের ওয়াইলের পরে যদি আমাদের বাক্যে সাবজেক্ট দেওয়া থাকে, যদি আমার সাবজেক্টটা দেওয়া থাকে, তাহলে আমাকে অবশ্যই কন্টিনিউয়াস করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস, সেটা অর্থের উপর ডিপেন্ড করে। আর যদি মনে করো যে হচ্ছে তোমার সাবজেক্ট না দেওয়া থাকে, তাহলে আরো সহজ হয়ে গেল, শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই হবে। ঠিক আছে? দেখো যেমন আমি বললাম যে আমি উদাহরণ দিয়ে তোমাদের আগে বোঝাই, সহজ উদাহরণ দিয়ে, এরপর আমরা বোর্ডের কোশ্চেন সলভ করব। যে মাই মাদার মানে আমার মা, হ্যাঁ, মাই মাদার কলড মি। ধরো পরীক্ষা এরকম দেওয়া হচ্ছে, মাই মাদার কলড মি ওয়াইল। এবার সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। কি আছে? মাই মাদার কলড মি, আমার আম্মু আমাকে ডাকলো ওয়াইল, যখন। দেখো এখন এখানে কিন্তু তোমার হচ্ছে কোনো সাবজেক্ট দেওয়া না, ওয়াইলের পরে কোনো সাবজেক্ট দেওয়া আছে নাই, তাহলে আমি ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কমপ্লিট করতে পারবো। যেমন আমার আম্মু আমাকে ডাকলো সময়, কিসের সময়? পড়ার সময় ডাকলো। তো এখানে পড়া ইংরেজি কি? স্টাডি। তাহলে এখানে STUDY স্টাডি, এর সাথে একটা আইন যুক্ত করে দাও, শেষ, আমাদের সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। মাই মাদার কলড মি ওয়াইল স্টাডিং, অর্থাৎ পড়ার সময় আমার আম্মু আমাকে ডাকলো, বা হচ্ছে আমার আম্মু আমাকে ডাকলো যখন পড়ছিলাম, এরকম। আচ্ছা, এখন মনে করো যে এখানে তোমার ওয়াইলের পরে তোমার একটা সাবজেক্ট দেওয়া আছে, সেটা কি? আমি এটা মুছে গেল। মাই মাদার কলড মি ওয়াইলের পরে মনে করো এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে, দিয়ে এবার হচ্ছে এটা কমপ্লিট করতে হবে। এখন জিনিসটা হচ্ছে যে এখানে ওয়াইলের পরে কি আছে? সাবজেক্ট আছে, তার মানে আমাকে এখানে কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক অথবা পাস্ট কন্টিনিউয়াস হোক। অর্থ অনুযায়ী তোমার যেটা লাগবে সেটা তুমি বসাবে। এটা বারবার মুছে যাচ্ছে। মাই মাদার কলড মি ওয়াইল আই। এখন দেখো তাহলে কি করতে হবে? এখন কি হবে? তোমার দেখো ওয়াইলের আগে কি আছে? পাস্ট টেন্স আছে। কি টেন্স আছে ওয়াইলের আগে?
পাস্ট টেন্স আছে না, এই যে while এর আগের যে অংশটা মাই মাদার কলস মি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে না, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট। এই যে ভার্বের 2 নং ফর্ম দেখেই বুঝলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে while এর পরে আমি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস করব নাকি পাস্ট কন্টিনিউয়াস করব? তুমিই বলো। অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস। while এর আগে যদি প্রেজেন্ট কোনো টেন্স থাকে তাহলে আমি while এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। আর while এর আগে যদি আমার পাস্ট কোনো টেন্স থাকে তাহলে আমি while এর পরেও হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। ঠিক আছে? ওকে, তাহলে আমার মা আমাকে ডাকলো যখন আমি পড়ছিলাম। দেখো, যখন আমি পড়ছিলাম। এখন আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? তোমাদের কিন্তু টেন্স অবশ্যই জানতে হবে। টেন্স, তুমি যদি ইংরেজি গ্রামার শিখতে চাও, টেন্স দিয়েই তোমাকে শুরু করতে হবে। কারণ টেন্স ইজ দ্য কি টু ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের চাবি হচ্ছে টেন্স। ইংলিশ গ্রামার এই টেন্সের চাবি দিয়ে খুলেই ঢুকতে হবে, এরপরে বাকিগুলো শিখতে হবে, বুঝছো? তো টেন্সটা আগে শিখে নেবে। আমি যখন বেসিক ইংলিশ পড়াই, মানে পেইড বাসে নর্মালি আমি যেটা করি একেবারে বেসিক থেকে শুরু করি। পারসন, তারপর হচ্ছে নাম্বার, টেন্স, এগুলো দ্বারা শুরু করি। অর্থাৎ যারা ইংরেজির কিছুই পারে না তাদের জন্য আমার বেসিক ক্লাসে মানে এই হচ্ছে তোমার সুবিধাটা থাকে। ওরা হচ্ছে একেবারে শুরু থেকে ইংরেজিটা শিখতে পারে। এবার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস নেই যারা ইংরেজিতে কিছুই লিখতে পারে না, তোমরা চাইলে আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারো। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি হচ্ছে আমার এই যে ইংলিশ উইথ খালিদ এই যে পেজটা আছে, এই পেজে নক দিতে পারো, বা আমার নাম খালিদ সাইফুল্লাহ, আমার নিজের আইডিতেও তুমি নক দিতে পারো। বুঝতে পেরেছো? সো মাই মাদার কলড মি while, যখন আমি পড়ছিলাম। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্টের পরে তোমার কি বসে? দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। কারণ কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর বসে। এই সহজ জিনিস। আর এখানে অবজেক্ট যদি কিছু থাকে তাহলে অবজেক্ট বসবে শেষ। তাহলে এই অনুযায়ী বসে আমাদের সাবজেক্ট দেওয়া আছে, তাহলে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে। এখন কথা হচ্ছে কোনটা বসাবো। সাবজেক্ট যেহেতু আই সিঙ্গুলার, তাহলে আমরা ওয়াজ বসাবো। while I was কি পড়ছিলাম, যখন আমি পড়ছিলাম। তো ভার্ব কই? মেইন ভার্ব কই? পড়াটা মেইন ভার্ব। সি স্টাডি, STUDYING, স্টাডিং। আইএনজি যুক্ত করে দিলাম কারণ কন্টিনিউয়াস মানে আইএনজি। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি। সো মাই মাদার কলড মি while I was studying, যখন আমি পড়ছিলাম। ঠিক আছে? তুমি আর এখানে দিতে পারো I was studying a book, এখন আমি একটা বই পড়ছিলাম, দিতে পারো, সমস্যা নেই, বাড়াতে পারো। তো আশা করি বুঝতে পারছো, সহজে বুঝাই দিলাম। এখন এই বোর্ড কোশ্চেনটা আমরা একটু সলভ করার ট্রাই করি। দেখো, বলছে উই হ্যাড টু ওয়াক, আমাদেরকে হাঁটতে হয়েছিল। হ্যাঁ, থ্রু, মধ্য দিয়ে, আ জঙ্গল, একটা জঙ্গল, একটা বনের মধ্য দিয়ে আমাদেরকে হাঁটতে হয়েছিল। উই, আমরা, স, দেখেছিলাম, স্নেক, আমরা একটা সাপ দেখেছিলাম। while, যখন, উই, আমরা কিছু একটা। তো এখানে দেখো আমাদের while এর পরে এখানে একটা সাবজেক্ট দেওয়া রয়েছে, তার মানে আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব নাকি পাস্ট কন্টিনিউয়াস করব? আমাদের while এর আগে তুমি সেন্টেন্সটা দেখো, যে স হচ্ছে ভার্বের 2 নং ফর্ম। অর্থাৎ while এর আগে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা while এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। তো আমরা অর্থটাই করি যে আমরা একটা সাপ দেখেছিলাম যখন আমরা কি বলো, যখন আমরা, তো আমি বলতে পারি যখন আমরা একটা ঝোপ অতিক্রম করছিলাম, তাই না? ধরো একটা ঝোপ, ধরো জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছো, যখন একটা ঝোপ অতিক্রম করতেছো তখন একটা সাপ দেখলাম। তো আমরা এরকম বলতে পারি যখন আমরা ঝোপ অতিক্রম করছিলাম। এখন পাস্ট কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্ট দেওয়া আছে কি? ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে। উই যেহেতু হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আমাদের প্লুরাল ভার্ব ওয়্যার বসাতে হবে। বুঝতে পারছো? উই স আ স্নেক while we were, যখন আমরা অতিক্রম করছি, অতিক্রম করাটা হচ্ছে তোমার ভার্ব। সো পাস, এটা হয়ে যাবে পাসিং। while we were passing, যখন আমরা অতিক্রম করছিলাম একটা ঝোপ। সো আ বুশ, এই BUS, বুশ মানে হচ্ছে তোমার ঝোপঝাড়। একটা ঝোপঝাড় অতিক্রম করছে, তখন আমরা একটা সাপ দেখলাম। তো আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে, অথবা আমাকে নক দিতে পারো। আর একবার না বুঝতে পারলে আবার হচ্ছে শুরু থেকে ক্লাসটা দেখবে, তাহলে বুঝতে পারবো অবশ্যই। আমি একেবারে ভেঙে পড়ালাম। আচ্ছা, এবার দেখো আমাদের হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স তোমরা কি, আমি আশা করছি তোমরা জানো, তারপর আমি দেখাই দিচ্ছি। দেখো, কন্ডিশন শব্দের অর্থ কি? শর্ত। আর সেন্টেন্স শব্দের অর্থ কি? বাক্য। অর্থাৎ শর্তযুক্ত বাক্য, যে বাক্যে একটা শর্ত থাকে। যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব। বুঝতে পারছো? যদি তুমি আসো তাহলে আমি যাব, অর্থাৎ আমি যাব, বাট শর্ত হচ্ছে তোমাকে আসতে হবে। আমি বললাম যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে পরীক্ষায় প্লাস পাবে, অর্থাৎ তুমি পরীক্ষায় প্লাস পাবে, বাট শর্ত হচ্ছে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, এরকম একটা শর্ত থাকবে। ঠিক আছে? অর্থাৎ চিনবা কি হবে? ইংরেজি বাক্য দেখো, ইংরেজি বাক্য দেখে এই যে ইফ থাকা মানেই হচ্ছে ওটা হচ্ছে তোমার একটা কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? ইফ থাকা মানেই কি? ওটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন
কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ডিশন পার্ট আর একটা হচ্ছে রেজাল্ট পার্ট। সো ইফ যে অংশের সাথে থাকবে এটা হচ্ছে কন্ডিশন পার্ট, আর অন্য যে অংশটা, অন্য যে পার্টটা ওটা হচ্ছে তোমার রেজাল্ট পার্ট। যেমন যদি তুমি আসো, এটা হচ্ছে রেজাল্ট, যে সরি কন্ডিশন, শর্ত হচ্ছে যদি তুমি আসো তাহলে কি হবে, ফলাফলটা কি, আই উইল গো, আমি যাব। তাহলে এটা হচ্ছে তোমার রেজাল্ট পার্ট। ওকে, এখন কন্ডিশন পার্ট এবং রেজাল্ট পার্ট, দেখো কন্ডিশন পার্ট এবং রেজাল্ট পার্ট উভয় গ্রামারটা তোমার জানা থাকা লাগবে, ঠিক আছে? তো দেখো কন্ডিশন, এটা এই যে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, এবং তিনটা গ্রামারই তোমার জানা থাকতে হবে। তো তোমার যদি হচ্ছে ফার্স্ট কন্ডিশন, দেখো প্রথম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, ফার্স্ট কন্ডিশনালে হচ্ছে তোমার কি হয়, ফার্স্ট কন্ডিশনালে তোমার কন্ডিশন পার্টটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে তো বুঝো ভার্বে এক নম্বর ফর্ম থাকা, অর্থাৎ কন্ডিশন পার্টে তোমার ভার্বে এক নম্বর ফর্ম হয়। রেজাল্ট পার্টে কি হয়, রেজাল্ট পার্টে তোমার হয় উইল হয়, কি হয়, উইল হয়। তাহলে ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো সেকেন্ড কন্ডিশনালে কি হয়, সেকেন্ড কন্ডিশনালে হচ্ছে তোমার কন্ডিশন পার্টটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে তো বুঝো ভার্বে দুই নম্বর ফর্ম, বুঝতে পারছো? তাহলে কন্ডিশন পার্টে তোমার হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে তোমার কন্ডিশন পার্টটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, অথবা সহজভাবে বুঝতে গেলে সাবজেক্ট পার্টে তোমার ভার্বের দুই নম্বর ফর্ম থাকে। আর রেজাল্ট পার্টে কি হয়, এই যে উইলের দুই নম্বর ফর্ম উড বসে, কি বসে, উইলের দুই নম্বর ফর্ম উড বসে। আর থার্ড কন্ডিশনালটা হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্সে থার্ড কন্ডিশনালটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, হ্যাড প্লাস ভি থ্রি। আর রেজাল্ট পার্টে কি হয়, থার্ড কন্ডিশনালে উড হ্যাভ বসে, কি বসে, উড হ্যাভ বসে। দেখো একদম সহজভাবে মনে রাখতে পারো, ফার্স্ট কন্ডিশনাল তার মানে কি, ভার্ব এক নম্বর ফর্ম বসে, আর রেজাল্ট পার্টে উইল। সেকেন্ড কন্ডিশনাল তার মানে কি, কন্ডিশন পার্টে তোমার ভার্বের দুই নম্বর ফর্ম বসে সাবজেক্টের পরে, আর রেজাল্ট পার্টে কি, উইলে দুই নম্বর ফর্ম উড বসে। সহজ জিনিস একদম। আর হচ্ছে তোমার কন্ডিশন পার্ট, তোমার হচ্ছে থার্ড কন্ডিশনালে এই যে ভি থ্রি, কারণ ভি থ্রি কখনো কিন্তু একা বসতে পারে না, ভি থ্রি বসতে গেলে অবশ্যই তার আগে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড লাগে, বুঝতে পারছো? তো থার্ড কন্ডিশনাল তার মানে কি, ভি থ্রি, অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি বসে সাবজেক্টের পরে, আর রেজাল্ট পার্টে তোমার উড হ্যাভ বসে। এটা আমরা সব বিস্তারিত দেখবো, সহজভাবে একটু বোঝাই দিচ্ছি। এখন এখানে তোমার দেখো, এখানে তোমার যেটা হতে পারে উইল না, এখানে তোমার মেও হতে পারে, ক্যানও হতে পারে। হ্যাঁ, এই তিনটা মডাল ভাব হতে পারে, মে, উইল, মে, ক্যান। আবার তাহলে তোমার হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে মে দুই নম্বর ফর্ম মাইটও হতে পারে, মাইট। আবার ক্যানের দুই নম্বর ফর্ম কুড হতে পারে। আর এটা ওইভাবে পরিবর্তন হবে, উড হ্যাভ, এটা হতে পারে তোমার মাইট হ্যাভ হতে পারে, মাইট হ্যাভ হতে পারে, মাইট হ্যাভ হতে পারে, তারপর কুড হ্যাভও হতে পারে। হ্যাঁ, হতে পারে, তুমি যে কোনো একটা বসালে হচ্ছে, যে কোনো একটা বসালে হচ্ছে। তাহলে এই গ্রামারটা তোমার একটু জানা থাকতে হবে। হ্যাঁ, তো দেখো এখন আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এখানে বলছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, কি, ইফ যদি আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির ডানা থাকতো। তো আমার যদি পাখির ডানা থাকতো তাহলে আমি কি করতাম সেটা তোমার এখানে বসাতে হবে, ঠিক আছে? তো এখন বুঝতে হবে যে আমাদের এটা কোন কন্ডিশনাল, এই যে এটা তোমার ইফ যুক্ত অংশ, এটা হচ্ছে কন্ডিশন পার্ট। সো কন্ডিশন পার্টটা কি গ্রামারে আছে, কোন টেন্সে আছে, এটা আমার আগে জানতে হবে না, কারণ এটা যদি আমি না জানি তাহলে আমি রেজাল্ট পার্টে কি বসাবো, উইল, উড না কি বসাবো, আমি তো জানি না। তাহলে আমার কন্ডিশন পার্টটা কোন টেন্সে আছে এটা আমার বুঝতে হবে। দেখো তো সাবজেক্টের পরে কি আছে, সাবজেক্টের পরে এই যে সাবজেক্টের পরে তোমরা কি করবা জানো, ভুল করবা, এটা হচ্ছে হ্যাড দেখেই মনে করবা এটা তো থার্ড কন্ডিশনাল, কারণ থার্ড কন্ডিশনালে হ্যাড প্লাস ভি থ্রি হয়। হ্যাঁ, হ্যাড প্লাস, এখানে একটা কথা আছে, হ্যাড প্লাস ভি থ্রি, ভার্বের তিন নম্বর ফর্ম থাকা লাগবে। তুমি এখানে দেখো হ্যাডের পরে কি কোনো ভার্ব আছে যেটা তিন নম্বর ফর্ম, এই হ্যাডের পরে তো কোনো ভার্বই নেই, তিন নম্বর ফর্ম তো দূরে থাক। থার্ড কন্ডিশনাল কি, হ্যাড প্লাস ভি থ্রি হওয়া লাগবে, হ্যাডের পরে একটা ভার্ব থাকা লাগবে, যে ভার্বটা তিন নম্বর ফর্ম। অর্থাৎ তাহলে এই হ্যাডটা কি, হ্যাডটা হচ্ছে তোমার এই যে হ্যাভ হ্যাজ আছে না, হ্যাভ হ্যাজ ভার্ব আছে না থাকা অর্থে, যেমন আই হ্যাভ এ কার, এই হ্যাজ হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম, এর দুই নম্বর ফর্ম হচ্ছে তোমার হ্যাড। তার মানে এই বাক্যে হ্যাডটা হচ্ছে তোমার ভার্বের দুই নম্বর ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে কন্ডিশন পার্টে সাবজেক্টের পরে ভার্বের দুই নম্বর ফর্ম মানে কি, এটা আমার সেকেন্ড কন্ডিশনাল, ভার্বের দুই নম্বর ফর্ম মানে কি সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আমার কি করতে হবে, এখানে আমার সেন্টেন্স কমপ্লিট করতে গেলে সাবজেক্টের পরে উড বসাতে হবে, কি বসাতে হবে, উড বসাতে হবে, তাই তো, উড বসাতে হবে, ওই যে আমরা যেটা শিখলাম। তো আমরা অর্থটা কি হবে আগে করে নিই, যে আমার যদি পাখির ডানা থাকতো তাহলে কি, আমি আকাশে উঠতাম, সো আমি এই যে উড দিলাম, এখন ভার্ব লাগবে আমাদের, উড তো অক্সিলারি ভার্ব লাগবে, আমি উঠতাম, ওরাটা হচ্ছে ভার্ব, সো আই উড ফ্লাই
আমি উঠতাম কোথায়? ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। ঠিক আছে, এই তো হয়ে গেল। এরপরটা করো, হি ইজ নট হাংরি অ্যাট অল, সে একেবারেই ক্ষুধার্ত না, সে একেবারে ক্ষুধার্ত না। হ্যাড হি বিন হাংরি, সে যদি ক্ষুধার্ত হতো তাহলে সে কিছু একটা করে ফেলতো, এরকম অর্থ দিচ্ছে। তো কি হবে বলো? এখন তুমি আমাকে বলতে পারো ভাই এখানে কোনো ইফ নেই, আমি কি করে বুঝবো যে এটা হচ্ছে কোন কন্ডিশনে? কিন্তু ইফই নাই, আমি বুঝবো কি করে এটা কন্ডিশনাল সেন্টেন্স? দেখো এটাও তোমার কন্ডিশনাল সেন্টেন্স, এটাকে তোমার বলা হয় হ্যাড কন্ডিশনাল। হ্যাড কন্ডিশনাল যা, থার্ড কন্ডিশনাল তা। থার্ড কন্ডিশনালের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হ্যাড কন্ডিশনাল। অর্থাৎ হ্যাড কন্ডিশনালে কি হয় দেখো, মূলত বাক্যটা এরকম ছিল যে ইফ হি হ্যাড বিন হাংরি, হ্যাড হি বিন হাংরি, মূলত বাক্যটা এরকম ছিল। দেখো হ্যাড হি বিন হাংরি বাক্যটা মূলত ছিল ইফ হি হ্যাড বিন হাংরি। তো হ্যাড কন্ডিশনালে যেটা হয় যে তোমার ইফটা উঠে যায়, ইফ উঠে গিয়ে কি হয়, এই যে হ্যাডটা আছে না, হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসে। তাহলে হ্যাডটাকে যদি আমি সাবজেক্টের আগে এনে দিই তাহলে কি হবে বলতো, হ্যাড হি হয়ে যাবে, তাই তো, হ্যাড হি বিন হাংরি। তো এই যে এই হ্যাড হি বিন হাংরি, এটাকে তোমার বলা হয় হ্যাড কন্ডিশনাল, আবার থার্ড কন্ডিশনাল একই নাম আর কি, থার্ড কন্ডিশনাল যা, হ্যাড কন্ডিশনাল তা। তাহলে মাঝে মধ্যে তোমার কন্ডিশনাল সেন্টেন্সটা এইরকম রূপে থাকতে পারে। আরো সহজভাবে বলি, তুমি যদি দেখো যে কমপ্লিটিং সেন্টেন্সে তোমার কোনো একটা সেন্টেন্স হ্যাড দ্বারাই শুরু হয়েছে, তাহলে মনে করো এটা থার্ড কন্ডিশনাল, এবং তোমার থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। বুঝতে পারছো, হ্যাড দ্বারাই শুরু হয়েছে, আমাদের এখানে কি দ্বারা শুরু হচ্ছে, হ্যাড দ্বারা শুরু হচ্ছে। এটা অবশ্য বড় হাতের হবে, যে সে ক্ষুধার্ত না, হ্যাড হি বিন হাংরি, সে যদি ক্ষুধার্ত হতো তাহলে কি হয় বলো তো? আমি বললাম যে সে যদি ক্ষুধার্ত হতো তাহলে পিৎজাটা খেয়ে ফেলতো। ধরো রেস্টুরেন্টে গেছে, তো ক্ষুধার্ত না, এজন্য পিৎজাটা খেতে পারতেছে না, তো সে যদি ক্ষুধার্ত হতো তাহলে কি পিৎজাটা খেয়ে ফেলতো। আমি এভাবে করলাম, বার্গারটা খেয়ে ফেলতো, বা টেবিলের খাবার সব খেয়ে ফেলতো, এরকম করে তুমি যেভাবে ইচ্ছা করো, সমস্যা নাই। তো সে পিৎজাটা খেয়ে ফেলতো, তাহলে সে ইংরেজি কি, হি। আচ্ছা, যেহেতু থার্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টি কি হয়, উড হ্যাভ হয়, তাই না, উড হ্যাভ। সো উড হ্যাভ, হি উড হ্যাভ, সে করে ফেলতো কিছু একটা, কি, সে খেয়ে ফেলতো। খাওয়া ইংরেজি কি, ইট মানে খাওয়া, তো ইট, হ্যাভ না, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ভার্বের পরে সবসময় ভার্বের তিন ফর্ম হয়, মনে রাখবা। সো আই উড হ্যাভ, কি, হি উড হ্যাভ, সে ইটেন, ইটেন, সে খেয়ে ফেলতো, ইটেন, ইট ভার্বের তিন ফর্ম ইটেন, হি উড হ্যাভ ইটেন, সে খেয়ে ফেলতো দ্য পিৎজা, সে পিৎজাটা খেয়ে ফেলতো। এই যে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, কি সুন্দর। এইভাবে করতে হবে। হ্যাঁ, তো আমরা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স শিখলাম। এবার দেখো কন্ডিশনাল সেন্টেন্সের আরো কিছু রূপ রয়েছে, এই রূপগুলো আমাদের একটু শিখতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সের কি রয়েছে, আরো কিছু রূপ রয়েছে। দেখো শুধু ইফ থাকলে কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু হয় না, এই কন্ডিশনাল সেন্টেন্সে আরো কিছু রূপ রয়েছে। যেমন হচ্ছে তোমার এই দেখো প্রোভাইডেড, দেখো প্রোভাইডেড এবং প্রোভাইডেড দ্যাট, এটার অর্থ হচ্ছে তোমার যদি, এটার অর্থ কি, যদি, এটাও কন্ডিশনাল সেন্টেন্স। প্রোভাইডেড এবং প্রোভাইডেড দ্যাট থাকা মানে এটাও কন্ডিশনাল সেন্টেন্স, বুঝতে পারছো? তবে একটু পার্থক্য রয়েছে, তোমার যখন বাক্যে প্রোভাইডেড এবং প্রোভাইডেড দ্যাট থাকবে তখন তোমার রেজাল্ট পার্টটা দেওয়া থাকবে, তোমাকে কন্ডিশন পার্টটা ফিল আপ করতে হবে, বুঝতে পারছো? দেখো এতক্ষণ ধরে আমাদের কি ছিল বলতো, ইফ থেকে আসলে যেটা হবে, তোমার কন্ডিশন পার্টটা দেওয়া থাকবে, রেজাল্ট পার্টটা ফিল আপ করতে হবে, যে ইফ যুক্ত অংশটা কন্ডিশন পার্ট। এটা এখন আমাদের প্রোভাইডেড আর প্রোভাইডেড দ্যাট যখন থাকবে তখন আমাদের রেজাল্ট পার্টটা দেওয়া থাকবে, কন্ডিশন পার্টটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো দেখো আমরা এক্সাম্পল দেখো, দ্য ওয়েদার মানে আবহাওয়া অফ দ্যাট নাইট, ওই রাতের আবহাওয়া ওয়াজ ভেরি রাফ মানে খুবই খারাপ ছিল, মানে কোন একটা রাত, তো ওই রাতের আবহাওয়া খুবই খারাপ ছিল। হ্যাঁ, এরপরে বলতেছে আই উড হ্যাভ মেট ইউ, দেখো এই যে দেখতেই বুঝতে পারছো, এই যে উড হ্যাভ আছে, তার মানে এটা রেজাল্ট পার্ট, রেজাল্ট পার্টটাই তো উড হ্যাভ থাকে, তাই না? সো আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম, প্রোভাইডেড যদি কিছু একটা হতো তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম। এখন তুমি দেখো এখানে যে হচ্ছে তোমার প্রোভাইডেড এর আগে কিন্তু তোমার রেজাল্ট পার্ট দেওয়া আছে, এখানে যে রেজাল্ট পার্ট উড হ্যাভ হয়, তাহলে আমার এখানে কন্ডিশন পার্টটা ফিল আপ করতে হবে। এখন রেজাল্ট পার্টে উড হ্যাভ থাকা মানে সেটা কোন কন্ডিশনাল বলো তো? কোন কন্ডিশনাল সেন্টেন্সে রেজাল্ট পার্টে উড হ্যাভ থাকে? থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। তাহলে আমাদের এখানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হবে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী আমাদের কন্ডিশন পার্টটা ফিল আপ করতে হবে। এখন রেজাল্ট পার্টটা যদি উড হ্যাভ হয় তাহলে কন্ডিশন পার্টে কি হয়, হ্যাড প্লাস ভি3 হয়, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স হয়। মনে আছে তো? আমরা কিন্তু নিয়মিত দেখিয়ে এসেছি তোমাদের, আশা করছি মনে আছে।
এখন আমরা কি অর্থ করবে সেটা একটু দেখি। দ্য ওয়েদার অফ দ্যাট নাইট ওয়াজ ভেরি রাফ, ওই রাতের আবহাওয়া ছিল খুবই খারাপ। আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম যদি, যদি কিছু একটা হতো। বলো কি হতে পারে এখানে? যদি আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম যদি, যদি আমি করতে পারি যদি আবহাওয়া ভালো থাকতো, যদি ধরো আবহাওয়া খারাপ ছিল, বলছো যদি আবহাওয়া ভালো থাকতো তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম। অথবা এরকম হতে পারে আবহাওয়া খারাপ ছিল তো ধরো তোমার আম্মু তোমাকে যেতে দিচ্ছে না, তো এরকম হতে পারে যে আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম যদি, যদি আমার আম্মু আমাকে অনুমতি দিত, তাই না? আমার আম্মু আমাকে অনুমতি দিত, যেহেতু আবহাওয়া খারাপ, সো আমরা আমার আম্মু আমাকে অনুমতি দিত, এটা আমরা একটু করে ফেলি। সো আই উড হ্যাভ মেট ইউ প্রোভাইডেড, যদি আমার আম্মু আমাকে অনুমতি দিত। আমার আম্মু ইংরেজি কি? মাই মাদার, মাই মাদার, আমার আম্মু। এখন কি হবে বলো? যে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে কারণ থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্ট ফিল আপ করতেছি আমরা, তো থার্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টে কি হয়? হ্যাড প্লাস ভি থ্রি হয়। সো মাই মাদার হ্যাড গিভেন, গিভ মানে গিভ পারমিশন, মানে পারমিশন দেওয়া। মাই মাদার হ্যাড গিভেন, আমার আম্মু যদি আমাকে দিত, কি দিত? পারমিশন, পারমিশন, ডবল এস আই ওয়েন, হ্যাঁ। মাই মাদার হ্যাড গিভেন পারমিশন, আমার মা যদি মাই মাদার হ্যাড গিভেন পারমিশন, যদি আমার আম্মু আমাকে অনুমতি দিত, টু মি দিতে পারে। মাই মাদার হ্যাড গিভেন পারমিশন টু মি, আমার আম্মু যদি আমাকে অনুমতি দিত। অথবা তুমি এভাবে করতে পারো, মাই মাদার হ্যাড পারমিটেড মি, পারমিট মানে অনুমতি দেওয়া, এরকম দিতে পারো। মাই মাদার হ্যাড পারমিটেড মি, তো পারমিটেড ভার্ব হচ্ছে তোমার এই যে ফার এম আই ডবল টি হবে, হ্যাঁ, ডবল টি ডি, পারমিটেড মি। মাই মাদার, এই যে মাই মাদার হ্যাড পারমিটেড মি, আমার আম্মু যদি আমাকে অনুমতি দিত। এই তো এইভাবে তুমি করে ফেলতে পারো। আর আবহাওয়া যদি ভালো থাকতো ওটাও করতে পারো, সমস্যা নেই। তো আমরা একটাই করি, বেশি না করি, বাকিটা তোমরা হচ্ছে করে নিও। এখন যদি, এখন আমাদের এটা শেষ, আবার দেখো, এবার দেখো আমরা এতক্ষণ হচ্ছে তোমার কি কন্ডিশনাল সেন্টেন্স পড়লাম। কন্ডিশনাল সেন্টেন্সের আরেকটা রূপ এখানে চলে আসছে, সেটা হচ্ছে আনলেস। দেখো ইফ মানে কি? যদি না। ইফ মানে কি? যদি। এটা হচ্ছে পজিটিভ, ইফটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। আর আনলেস, আনলেস মানে হচ্ছে তোমার যদি না। আনলেস মানে কি? যদি না। এটা হচ্ছে তোমার যদি না, এটা হচ্ছে তোমার নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। অর্থাৎ যদি, এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে পজিটিভ, আর আনলেস এটা মানে হচ্ছে নেগেটিভ, কারণ যদি না, আনলেস মানে যদি না। ওকে, সো অর্থাৎ আনলেস মানে হচ্ছে ইফ নট, ইফ নট, বুঝতে পারছো? এই এবার দেখো আনলেস আর ইফের নিয়ম সব সেম, তবে আনলেস অর্থ হচ্ছে যদি না। এবার আমরা একটু সেন্টেন্স কমপ্লিট করবো। ধরো আমি প্রথমে বাংলা কিছু অর্থ বলে যাই। আমি বললাম যদি না, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো, অথবা যদি তুমি ভালো করে পড়াশোনা না করো, তাহলে পরীক্ষায় এ প্লাস পাবে না। তার মানে কি? এই যে যদি তুমি ভালো করে পড়াশোনা না করো, আনলেস, আনলেস যদি না, হ্যাঁ, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো পরীক্ষায় প্লাস পাবে না, এটা কিন্তু আনলেসের ব্যবহার। ইফ নট, হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স। তো এখন এই আনলেস যুক্ত ভার্ব যখন তোমার, যখন আনলেস থাকবে পরীক্ষা, আনলেস থেকে কন্ডিশন হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স দিবে, তখন তোমার রেজাল্ট পার্টটা দেওয়া থাকবে। হ্যাঁ, তখন তোমার কি রেজাল্ট পার্টটা দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে আনলেসের পরে জাস্ট কন্ডিশন পার্টটা ফিল আপ করতে হবে। রেজাল্ট পার্টের গ্রামার দেখে কন্ডিশন পার্টটা ফিল আপ করে দিবা। ওকে, তো দেখো আমাদের এখানে আছে যে টাইম মানে সময়, প্লেস মানে পালন করে। তুমি বলো ভাই প্লে শব্দের অর্থ এতদিন ধরে জানি খেলা করা, এক শব্দের অনেক অর্থ হয়। প্লে শব্দের খেলা করা, এখানে প্লে রোল শব্দের অর্থ হচ্ছে ভূমিকা পালন করা। সো প্লেস তার সময় পালন করে আ ভেরি ক্রুশাল মানে খুবই গুরুত্বপূর্ণ, রোল মানে ভূমিকা, ইন হিউম্যান লাইফ মানব জীবনে বা মানুষের জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। উই ক্যান নট, আমরা পারি না, প্রসপার উন্নত হতে, আমরা উন্নতি করতে পারি না, ইন লাইফ জীবনে, আনলেস যদি না কি বলো। তাহলে দেখো এখানে তোমার রেজাল্ট পার্টটা দেওয়া আছে, যে আনলেসের আগে কি দেওয়া আছে? দেখো রেজাল্ট পার্ট দেওয়া আছে, কারণ রেজাল্ট পার্টেই তো শুধু ক্যান হয়। রেজাল্ট পার্টে কি উইল, মে, ক্যান এগুলো হতে পারে, বলেছিলাম না? তো এখানে আমার রেজাল্ট পার্টটা দেওয়া আছে যে আমরা জীবনে উন্নতি করতে পারি না যদি না কি করি, বলো তো কি হবে এখানে? আমরা এখানে সময় নিয়ে কথা হচ্ছে, তাহলে সময় রিলেটেড কিছু একটা বলবো, যে আমরা জীবনে উন্নতি করতে পারি না যদি না আমরা সময়কে যথাযথভাবে ব্যবহার করি, তাই না? যদি না আমরা সময়কে প্রপারলি ব্যবহার করি। সো আনলেস
উই আমরা, এবার কথা হচ্ছে আমার এখানে কোন টেন্স বসবে, কারণ আমার কন্ডিশন পার্ট দেওয়া আছে, আমাকে তো আমার এখানে রেজাল্ট পার্টটা দেওয়া আছে, আমাকে তো কন্ডিশন পার্টটা ফ্লাপ করতে হবে। তো সেক্ষেত্রে আমার রেজাল্ট পার্টের গ্রামারটা দেখে আমার কন্ডিশন কোন কন্ডিশনাল সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এই কন্ডিশন তোমার রেজাল্ট পার্টে আনলেসের আগে যে রেজাল্ট পার্টে তোমার ক্যান আছে, ক্যান কোন কন্ডিশনাল সেন্টেন্সে থাকে? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে থাকে। আর ফার্স্ট কন্ডিশনালে তোমার ক্যান থাকা মানে কি, সরি, ফার্স্ট কন্ডিশনালে তোমার হচ্ছে রেজাল্ট পার্টে ক্যান হয়, আর কন্ডিশন পার্টে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বে এক নম্বর ফর্ম হয়। তো আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব, অর্থাৎ ভার্বে এক নম্বর ফর্ম বসিয়ে করব, যদি না আমরা ব্যবহার করি, তাই না? সো ইউজ এই যে ইউজটা হচ্ছে ভার্বে এক নম্বর ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আনলেস উই ইউজ, যদি না আমরা ব্যবহার করি আওয়ার টাইম, আমাদের সময় কি যথাযথভাবে, প্রপারলি, এই যে প্রপারলি লিখে ফেললাম, ঠিক আছে, হয়ে গেল। আনলেস উই ইউজ আওয়ার টাইম প্রপারলি। এখন দেখো তুমি আবার আনলেস এর পরে যে সেন্টেন্সটা লিখবো এটা আবার নেগেটিভ করে দিও না, কারণ আনলেস মানেই তো যদি না, এর ভিতরে একটা না আছে, তুমি যদি আবার এখানে একটা এরকম ব্যবহার করো আনলেস উই ডোন্ট ইউজ আওয়ার টাইম প্রপারলি, এটা কিন্তু একটা ভুল সেন্টেন্স হবে, কারণ আনলেস মানেই যদি না, এটার ভিতরেই না রয়েছে, তো তুমি এটার সাথে যে সেন্টেন্সটা করতেছো ওইটার ভিতরে কোনো না দেওয়া যাবে, কোনো নট, নো, এগুলো কিছুই দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে একই সেন্টেন্সে দুইটা নট বসে না, দুইটা না বসে না, বসতে পারে না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জানাবা। আচ্ছা এবার দেখো আমাদের নতুন নিয়ম, এটা কি? নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। আচ্ছা দেখো নর্মালি আমাদের পরীক্ষা প্রশ্ন, কোনো বোর্ড যদি প্রশ্ন সহজ করে, নর্মালি সহজই করে, তাহলে পরীক্ষা আমার এতটুকু সব দেওয়া থাকবে, আমার সেন্টেন্স কমপ্লিট করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলতে হবে। সো নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। দেখো নো সুনার হ্যাড এর পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে, এরপরে নো সুনার হ্যাড এর সাথে বসে দেন, স্কার্সলি হ্যাড এর সাথে বসে ওয়েন, এগুলো একটু মনে রাখতে হবে। হার্ডলি হ্যাড এর সাথে ওয়েন, বিফোর, যে কোনো একটা বসতে পারে, তোমার ইচ্ছা মতো বসাবা। ওকে, অনেক সময় দেখা যাবে কি জানো, অনেক সময় দেখা যাবে যে আমার হচ্ছে পরীক্ষায় এতটুকু দেওয়া আছে, আমাকে এই হচ্ছে নো সুনার হ্যাড থাকলে আমি দেন বসিয়ে তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করব। স্কার্সলি হ্যাড থাকলে আমি জাস্ট কি হোয়েন বসিয়ে তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করে ফেলবো। আচ্ছা আমরা তো গ্রামার আগেই শিখে ফেললাম, অর্থটা তো জানা হলো না। অর্থ কি? দেখো অর্থ হবে এরকম, হতে না হতে, যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছাতে না পৌঁছাতে। যেমন আমি কিছু উদাহরণ দিই, আমি বললাম যে ধরো তুমি কমলাপুর রেল স্টেশনে যাবা, তো তুমি বলতেছো আর কি যে আমি রেল স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল। এই যে কোন একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হয়ে যাওয়া, আমি পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা ছেড়ে দিল। আর বললাম ডাক্তার আসতে না আসতে রোগীটা মারা গেল, ডাক্তার আসতে না আসতে কি হলো, রোগীটা মারা গেল। আবার বললাম যে চোর আসতে না আসতে পুলিশ চলে গেল, সরি উল্টা হয়ে গেছে, মানে পুলিশ আসতে না আসতে চোর পালিয়ে চলে গেল। এই যে কোন একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হয়ে গেল, চোর পালিয়ে গেল, এরকম অর্থ দিবে, ঠিক আছে? এবার দেখো দ্য বেগার মানে ভিক্ষুকটি ওয়াজ হাংরি, মানে ভিক্ষুকটি ছিল ক্ষুধার্ত। এবার কি বলতেছে, নো সুনার হ্যাড, এই যে নো সুনার হ্যাড হি গট, কোন কিছু একটা হতে না হতে এরকম অর্থ হবে। সো নো সুনার হি গট আ পিস অফ লোফ। দেখো লোফ মানে হচ্ছে রুটির বড় অংশটাকে লোফ বলে, আর পিস মানে তো টুকরা, তো রুটির বড় টুকরা হবে এখানে। তো নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ অন দ্য রোড, রাস্তার উপরে রুটির একটা বড় টুকরা পেতে না পেতে কি হলো বলো? যেহেতু এখানে তোমার বলতেছে যে ভিক্ষুকটি ক্ষুধার্ত ছিল, ভিক্ষুকটি কি ছিল? ক্ষুধার্ত ছিল। তো সে যখন একটা রুটির বড় টুকরা পেলো, সে কি করবে? সে কি ফেলে দেবে না খাবে? সে খাওয়া শুরু করলো। আমরা এরকম ধরতে পারি যে সে রাস্তার উপরে একটা রুটির টুকরা দেখতে না দেখতে খাওয়া শুরু করে দিল, ঠিক আছে, খাওয়া শুরু করলো, এরকমটা হতে পারে এখানে। তাহলে আমরা করে ফেলি এখানে। আমার দেখো নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ অন দ্য রোড, এই দেন পর্যন্ত, এই যে দেন পর্যন্ত আমার দেওয়া আছে। আমার এখন কি করতে হবে বলতো? পাস্ট ইনডিফিনিট টেন্স বসে আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সে খাওয়া শুরু করলো, সে ইংরেজি কি হি, সে শুরু। এখন সে খাওয়া শুরু করলো, এখানে ভার্ব কোথায়? যে বাংলা ওকে শেষে ভার্ব থাকে, শুরু করলো ভার্ব, তো স্টার্ট দাও, স্টার্ট। এখন স্টার্ট তো দিবা, এখন করতে হবে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম বসে। সো হি স্টার্টেড, সে শুরু করলো খাওয়া। ইংরেজি ইট মানে কি? খাওয়া। এখন স্টার্টের পরে যে ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ইটিং। হি স্টার্টেড ইটিং, সে খাওয়া শুরু করলো। সে খেলা শুরু করলো, হি স্টার্টেড প্লেইং। সে কম্পিউটার চালানো শুরু করলো, হি স্টার্টেড অপারেটিং কম্পিউটার। ওকে, স্টার্টের পরে যে ভার্বটা আসে ওর সাথে আইএনজি যুক্ত হয়। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার তোমাদের কাছে, হ্যাঁ?
আশা করছি ক্লিয়ার। আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাচ্ছি। আমাদের রুল নাম্বার 15 যেটা আছে এবং 16, এই দুইটা হচ্ছে তোমার সো আর দ্যাট এর নিয়ম। আমরা ক্লাসে একদম আমরা কম্পিউটিং সেন্টেন্সের প্রথম পার্টে প্রথম যে নিয়মটা শিখেছিলাম সেটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট এর নিয়ম, মনে আছে তো? সো দ্যাট দ্যাট আমি বলেছিলাম যে সো দ্যাট এটা সম্পর্কই হচ্ছে ক্যান আর কোডের সাথে, এটা মনে রাখবা। এখানেও যে সো দ্যাট তুমি দেখতে পারতেছো, এটাও দেখবা ক্যান আর কোডের সাথেই সম্পর্ক। এর পিরিত, এর ভালোবাসা, এর সব হচ্ছে ক্যান আর কোডের সাথে, এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এখন সো ড্যাশ ড্যাশ দ্যাট এটা দুই ধরনের অর্থ দেয়, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, একটা পজিটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। দেখো সো এর পরে যদি কোনো পজিটিভ ওয়ার্ড থাকে তখন সেটা পজিটিভ অর্থ দেয়, এবং আমাদের ওখানে পজিটিভ সেন্টেন্স বসে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এত হচ্ছে মানে না পেঁচানোর দরকার নেই, আমি সহজভাবে বোঝাচ্ছি। দেখো সো ড্যাশ ড্যাশ দ্যাট পজিটিভ অর্থ দিলে কেমন হবে? যেমন আমি বললাম সে এত সুন্দর সে এত সুন্দর বই লেখে, সে এত সুন্দর গল্প লেখে যে পাঠকরা সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করে, এরকম বলতে পারি। তার মানে কি, এটা পজিটিভ অর্থ হচ্ছে সে এতই সুন্দরভাবে তোমার হচ্ছে কি লেখে, সে এতই সুন্দর বই লেখে যে পাঠকরা সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করে সব সময়। আবার আমি এরকম বললাম সে এত সুন্দর গান গায় যে সবাইকে আকৃষ্ট করতে পারে, মানে সে এত সুন্দর করে গান গায় যে সবাইকে অ্যাট্রাক্ট করে ফেলে, এরকম আর কি। তো এটা পজিটিভ মিনিং দিচ্ছে। ঠিক আছে, আমরা পজিটিভটা আগে শিখি, পর নেগেটিভটা শিখবো। আচ্ছা, এখন পজিটিভ অর্থ দিচ্ছে আমি বুঝবো কি করে? যে সো এর পরে তোমার কোন একটা পজিটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে মনে করবো এটা তোমার পজিটিভ এখানে মিনিং দিচ্ছে। আমরা একটু পরে দেখি, গ্রামারটা দেখি। দেখো সো ড্যাশ ড্যাশ দ্যাট এর আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ ভার্বে এক নও ফর্ম থাকে, তাহলে তুমি সাবজেক্টের পরে সেন্টেন্স কমপ্লিট করার সময় ক্যান বসাবা। ঠিক আছে, আর যদি সো ড্যাশ ড্যাশ দ্যাট এর আগের অংশটা পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ ভার্বে দুই নও ফর্ম থাকে আগের অংশটা, তাহলে তুমি সাবজেক্টের পরে কুড বসাবা। কি বসাবা? কুড বসাবা। বুঝতে পারছো? কুড বসাবা। নেগেটিভটাও শিখবো। দেখো নেগেটিভটা যখন শেখাবো তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার এখানে দেখো বলছে রিমা ইজ এ গুড সিঙ্গার। রিমা হচ্ছে একজন ভালো গায়িকা। রিমা একটা মেয়ে, সে খুব ভালো গান গায়, খুব ভালো গায়িকা। তো এখানে বলছে সে গান গায় সো ওয়েল, এত ভালোভাবে যে, যে শি সিংস সো ওয়েল দ্যাট, সে এতই ভালোভাবে গান গায় যে, এ দেখো সো এর পরে এখানে একটা পজিটিভ ওয়ার্ড আছে না, তার মানে কি আমার দেখো আমি নেগেটিভটা হালকা একটু দেখিয়ে দিই, না হলে তুমি বুঝতে পারবে না, দুইটার ভিতরে তুমি কম্পেয়ার করতে পারবে না। দেখো এই যে সো এর পরে এখানে টায়ার্ড আছে, কি আছে? টায়ার্ড, এটা নেগেটিভ ওয়ার্ড। সে এতই ক্লান্ত যে দ্যাট কিছু একটা করতে পারতেছে না। তো যখন এরকম সো এর পরে তোমার নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে তখন তোমার হচ্ছে গ্রামার সব সেম, বাট ক্যানের পরে একটা নট যুক্ত করতে হয়, কুডের পরে একটা নট যুক্ত করতে হয়। ঠিক আছে, তো আমাদের যেহেতু পজিটিভ আছে, এটা আমরা বিস্তারিত পরে দেখবো। দেখো আমাদের যেহেতু এখানে সো এর পরে পজিটিভ ওয়ার্ড আছে, তার মানে আমার এখানে পজিটিভ মিনিং হবে। আবার গ্রামার যখন আমরা বসাবো তখন সাবজেক্টের পরে ক্যান, নট হবে না, সাবজেক্টের পরে কুড, নট হবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখি সে এত সুন্দরভাবে গান গায় যে, কি করে বলো? আমি বললাম সে এত সুন্দরভাবে গান গায় যে সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে, সবাইকে আকৃষ্ট করতে পারে। ঠিক আছে, সবাইকে মুগ্ধ করতে পারে, এরকম আমরা করতে পারি। সো সিং সো ওয়েল দ্যাট সে সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে, আকৃষ্ট করতে পারে। সে তার মানে শি, তারপরে কি হবে? দেখো এখন সো এর আগের যে সেন্টেন্সটা, এটা কোন টেন্সে আছে দেখো তো, এটা কোন টেন্সে আছে? এই যে সাবজেক্টের পরে ভার্বে এক নও ফর্ম, তার মানে এই যে এটা আছে, এটা ভার্বে এক নও ফর্ম আছে। তাহলে আমি এখন সেন্টেন্স কমপ্লিট করার সময় সাবজেক্টের পরে ক্যান নিব। কি নিব? ক্যান নিব। তাহলে সে অ্যাট্রাক্ট করতে পারে, শি ক্যান, সে পারে কি অ্যাট্রাক্ট, সো অ্যাট্রাক্ট দিয়ে দাও, অ্যাট্রাক্ট, সে অ্যাট্রাক্ট বা আকৃষ্ট করতে পারে সবাইকে, এভরিওয়ান। সো হয়ে গেল, রিমা is a good singer, she sings so well that she can attract everyone, সে সবাইকে মুগ্ধ করতে পারে। বুঝতে পারছো সহজ? তাহলে সো এর পরে যদি তোমার কোনো পজিটিভ ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে তুমি সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসাবা, নট বসাবা না, অর্থটাও তুমি পজিটিভ করবা। অর্থটা পজিটিভ করবা। এখন আমরা হচ্ছে নেগেটিভটা দেখি। দেখো সো দ্যাট একটা নেগেটিভ অর্থ দিতে পারে। যেমন আমি আগে কিছু অর্থ বলছি, আমি বললাম সে এতই দুর্বল যে সে হাঁটতে পারছে না, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না। ঠিক আছে, আবার বললাম এখানে যেটা রয়েছে, সে এতই ক্লান্ত যে সে চোখ খুলে রাখতে পারছে না, সে চোখ খুলে রাখতে
পারছে না বা সে কাজ করতে পারতেছে না, এরকম সে এতই ক্লান্ত যে সে আর কাজ করতে পারতেছে না। দেখো তাহলে আমাদের বিষয়টা দেখো, মারুফ ওয়ার্ক কাজ করেছিল অল ডে লং, সারাদিন কাজ করেছিল। হি ইজ সো টায়ার্ড, সে এতই ক্লান্ত, সে এতই ক্লান্ত যে সে কোনো কিছু করতে পারতেছে না। এখন সো এর পরে এখানে টায়ার্ড একটা নেগেটিভ ওয়ার্ড না? সো টায়ার্ডের সো এর পরে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে তোমার গ্রামারটাও চেঞ্জ হয়ে যাবে। সেটা কি? সবকিছু সেম থাকবে, শুধু সাবজেক্টের পরে যে আগে বসতো ক্যান, পজিটিভের ক্ষেত্রে ক্যান বসতো, এখন যদি একটা নট যুক্ত হবে ক্যান নট। আগে বসতো কুড, এখন হবে কুড নট, কারণ আমার এখানে অর্থটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এজন্য আমি ক্যানের পরে নট বসাবো, কুডের পরে নট বসাবো। এখন তুমি করো, সে এতই ক্লান্ত যে সে কিছু একটা করতে পারতেছে না। আমি বললাম যে সে এতই ক্লান্ত যে সে চোখ খুলে রাখতে পারছে না, সে, তার মানে হি। এখন কথা হচ্ছে আমার এখানে ক্যান বসবে না ক্যান নট বসবে না কুড নট বসবে। দেখো সো এর আগে আমার কোন টেন্স আছে আমি দেখি, হি ইজ। আচ্ছা ইজটা ভার্বে 1 নম্বর ফর্ম না? এম ইজ আর এটা ভার্বে 1 নম্বর ফর্ম, ওয়াজ আর এটা ভার্বে 2 নম্বর ফর্ম, আর বিনটা হচ্ছে ভার্বে 3 নম্বর ফর্ম। সো ইজ আছে এখানে, মানে এটা কি? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমি সাবজেক্টের পরে ক্যান নট বসাবো। সো হি ক্যান নট, সে পারছে না কি? হি ক্যান নট, সে পারছে না কি? চোখ খুলে রাখা, এই যে। সো কিপ আইস অন মানে চোখ খোলা রাখা। সো হি ক্যান নট, সে পারছে না কিপ রাখতে, ছেলে বেড়া না বেড়েটা? আচ্ছা বেড়া। সো হি ক্যান নট কিপ সে খুলে রাখতে পারছে না হিজ তার চোখ, এই যে হি ক্যান নট কিপ হিজ আইস, সে তার চোখ রাখতে পারতেছে নাকি? এই যে খোলা, ওপেন, ঠিক আছে, হয়ে গেল। হি ক্যান নট কিপ হিজ আইস ওপেন, সে তার চোখ খুলে রাখতে পারছে না। অথবা তুমি দিতে পারো সে কাজ করতে পারছে না, হি ক্যান নট ওয়ার্ক এনিমোর, সে আর কাজ করতে পারতেছে না। হ্যাঁ, সে এতই ক্লান্ত যে সে আর কাজ করতে পারতেছে না, হি ক্যান নট ওয়ার্ক এনিমোর বা এনি লঙ্গার। ওকে, সো এভাবে করে ফেলবা। হ্যাঁ, সো ড্যাশ দ্যাট, সো দ্যাটের সম্পর্কই ক্যান কুডের সাথে। পজিটিভ মিনিং দিলে ক্যান বসবে, নেগেটিভ মিনিং দিলে ক্যান নট অথবা কুড নট বসবে। আচ্ছা দেখো, রুল নাম্বার 17, এটাই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান। এটা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, দেখো তোমার আই উইশ আই আর উড দ্যাটের নিয়ম আমরা শিখবো। প্রথমে অর্থটা দেখি, কোনো কিছু করা বা হওয়ার আকাঙ্ক্ষা বোঝায়। অর্থাৎ তুমি যদি কোনো কিছু করা বা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করো বা কোনো কিছু করা বা হওয়ার কল্পনা করো, সেক্ষেত্রে আই উইশ আই এবং উড দ্যাট তুমি ব্যবহার করতে পারো। অর্থাৎ তুমি কোনো কিছু হওয়া বা করার একটা অবাস্তব কল্পনা যদি করে, যেমন তুমি বললা আমি যদি আবার শিশু হতাম, আমি যদি, এই যে আমরা বলি না, আর যদি আমি আবার শিশু হতাম, অথবা যে যদি আমি শিশু হতাম বা হচ্ছে যদি আমি শিশু হতাম তাহলে কি আমি হচ্ছে কি যদি আমি শিশু হতাম তাহলে হচ্ছে আমি বন্ধুদের সাথে খেলাধুলা করতাম, এরকম আর কি। আবার বললাম আমরা মাঝে মাঝে এরকম আফসোস করি না, আকাশে যখন পাখি দেখি তখন মনে হয় যে আহা, পাখিগুলো কত স্বাধীন মুক্তভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে, তখন আমাদের মনে একটা কল্পনা জাগে বা একটা আকাঙ্ক্ষা জাগে যে আমি যদি আবার পাখি হতে পারতাম। এই ধরনের কল্পনা, আমার যদি অনেক টাকা পয়সা থাকতো, ধরো গরিব, তুমি কল্পনা আমার যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। আমি যদি ডাক্তার হতাম তাহলে আমার এলাকার হচ্ছে যারা অসহায় আছে এদেরকে বিনামূল্যে চিকিৎসা দিতাম। এই যে কোনো কিছু অবাস্তব কল্পনা করা, যেটা নর্মালি সম্ভব নয়, ঠিক আছে। যেমন পাখি হওয়া সম্ভব নয়, আবার শিশু হওয়া, শৈশবে ফিরে যাওয়াটা সম্ভব নয়। তো এরকম কোনো কিছু হওয়া বা করার আকাঙ্ক্ষা বোঝালে আমরা সেখানে আই উইশ আই এবং উড দ্যাট ব্যবহার করি, বা আই উইশ আই উড দ্যাট দ্বারা কোনো কিছু করা বা হওয়ার আকাঙ্ক্ষা বোঝায়, নর্মালি অবাস্তব আকাঙ্ক্ষা, অবাস্তব কল্পনা। ওকে, আমরা হচ্ছে যখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখন সেন্টেন্সটা কমপ্লিট করব কিভাবে? দেখো, যদি হতে পারতাম অর্থ হয়, কি হয়? হতে পারতাম, এরকমটা অর্থ আসে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করার সময়, তখন আমরা ওয়্যার ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়্যার ব্যবহার করব সাবজেক্টের পরে। আর যদি এরকম অর্থ হয়, করতে পারতাম এরকম যদি অর্থ হয়, সেখানে আমরা কুড বসাবো সাবজেক্টের পরে। বিষয়টা খেয়াল করো, যদি হতে পারতাম অর্থ হয় তাহলে ওয়্যার বসাবো, যদি করতে পারতাম অর্থ হয় তাহলে হচ্ছে আমরা কুড বসাবো। দেখো এখন বিষয়টা একটু দেখো, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওখানে বলছে আই উইশ আই, অর্থাৎ আমি যদি কোনো কিছু একটা হতাম এরকম কল্পনা করতেছে। আই উইশ আই, আমি যদি কোনো কিছু একটা হতাম এরকম একটা আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে। এরপর বলছে যে আই উড, আমি প্রকাশ করতাম মাই ফিলিংস, আমার অনুভূতি আমি প্রকাশ করতাম ইন মাই পোয়েমস, আমার কবিতায়। বলছে আমি আমার কবিতায় আমার অনুভূতিগুলোকে প্রকাশ করতাম। আচ্ছা, তাহলে সেখানে কি হওয়ার আকাঙ্ক্ষা বা কল্পনা করতেছে বলতো?
সে তার কবিতায় আকাঙ্ক্ষা প্রকাশ করতে ফিলিং প্রকাশ করতে চাচ্ছে। তার মানে সেখানে কবি হওয়ার আকাঙ্ক্ষা করতেছে, কবি হওয়ার কল্পনা করতেছে, কারণ সেখানে তার কবিতায় তার ফিলিং, তার অনুভূতিগুলো প্রকাশ করার কথা বলতেছে। তার মানে কি, সে কবি হওয়ার আকাঙ্ক্ষা করতেছে। তাহলে হবে যে আই উইশ আই, যদি আমি কবি হতাম, আই উইশ আই। এখন কবি হতাম বা যদি আমি কবি হতে পারতাম, তাই না, যদি আমি কবি হতে পারতাম, আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েমস, আমি আমার কবিতায় আমার অনুভূতিগুলো প্রকাশ করতাম। এখন এখানে অর্থটা কেমন আসতেছে, হতে পারতাম অর্থ আসতেছে না করতে পারতাম আসতেছে? দেখো তো, আমি যদি কবি করতে পারতাম হয়, কখনো হয় না, হয় আমি যদি কবি হতে পারতাম, হতে পারতাম, হতে পারতাম হলে কি হবে, সাবজেক্টের পরে যে ওয়ার নিব, আই উইশ আই ওয়ার, আমি আই উইশ আই ওয়ার, আমি হতে পারতাম কি একজন কবি, পোয়েট, এই যে হয়ে গেছে, একদম সহজ। আই উইশ আই ওয়ার আ পোয়েট, আমি যদি কবি হতে পারতাম। মাঝে মধ্যে তোমার উইশের পরে কিন্তু আই থাকবে না, তখন আইটা তোমার বসায় দিতে হবে। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা আরো দুইটা এক্সাম্পল আছে, এটা একটু দেখি। এখানে বলতেছে যে মাই চাইল্ড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশব ছিল আনন্দ এবং সুখে ভরা। উড দ্যাট, যদি সে কোনো কিছু একটা হওয়ার আকাঙ্ক্ষা করতেছে, বলো তো সে কি হওয়ার আকাঙ্ক্ষা করতেছে বা কি করার আকাঙ্ক্ষা করতেছে? বলতেছে আমার শৈশব ছিল আনন্দ এবং সুখে ভরা। তার মানে কি হবে, যদি আমি আবার শিশু হতে পারতাম, এরকম না, সে এখানে শিশু হওয়ার আকাঙ্ক্ষা করতেছে, শৈশব মানে হ্যাঁ, সে আবার শিশু হওয়ার আকাঙ্ক্ষা করতেছে, যদি আমি আবার শিশু হতে পারতাম। ঠিক আছে, তাহলে কি হবে, উড দ্যাট আমি হতে পারতাম, তার মানে উড দ্যাট আই, আচ্ছা কি হবে, ওয়ার হবে, হতে পারতাম অর্থ আসতেছে আমি আবার শিশু হতে পারতাম, অর্থ হলে কি হবে, ওয়ার হবে। আই উইশ আই ওয়ার আ চাইল্ড, আমি যদি একটা শিশু হতে পারতাম, আবার আগেন। ঠিক আছে, এবার দেখো আরেকটা দেখি। দেয়ার আর সো মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক মানুষ রয়েছে। আই উইশ সেখানে কিছু একটা করার আকাঙ্ক্ষা করতেছে, যে বলছে আমাদের দেশে অনেক গরিব মানুষ রয়েছে। এখন বলতেছে আমাদের দেশে অনেক গরিব মানুষ রয়েছে, তার মানে সেখানে কি করার আকাঙ্ক্ষা করতেছে? দেখো অর্থটা এরকম হবে যে আমাদের দেশে অনেক গরিব মানুষ রয়েছে, আই উইশ আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম, এরকম গরিব মানুষ আছে, তো সে আকাঙ্ক্ষা করে বলতেছে আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম। এই যে সেখানে করতে পারতাম, কোনো কিছু করার আকাঙ্ক্ষা প্রকাশ। আই উইশ, এখানে আই দেওয়া নেই, তো আমরা আই দিয়ে নিব। আই উইশ আমি সাহায্য করতে পারতাম, এখানে কি আমি সাহায্য হতে পারতাম হয় না, করতে পারতাম। সো করতে পারতাম হলে কি হয়, কুড বসাইতে হয়। আই উইশ আই কুড, আমি করতে পারতাম, হেল্প সাহায্য, আই কুড হেল্প আমি সাহায্য করতে পারতাম দেম তাদেরকে। There are so many poor people in our country, I wish I could help them। হলো বিষয়টা শেষ, বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে আমাদের সেন্টেন্স গুলো কমপ্লিট করতে। আমি চেষ্টা করেছি সব থেকে সহজ এবং শর্টকাট ওয়েতে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো ক্লাসটা বুঝতে পারলে অবশ্যই একটু কষ্ট করে তুমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবা। আমার ফেসবুক পেজ রয়েছে ইংলিশ উইথ খালেদ, ওইখানে গিয়ে তুমি আমার সাথে কানেক্টেড থাকতে পারো। তো আজকে পর্যন্তই, শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।